হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনসম্মুখে। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম সবাইকে নমস্কার। যতন খুলুঙ্খা। আজকে এই মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে যে পাট্টা বিতরণ, প্রশাসনিক শিবির, নেশা মুক্ত অভিযান, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির ও কৃষি সামগ্রীর যে বিতরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে এই তুফানিয়া লুঙ্গা চা বাগান জেবি স্কুল প্রাঙ্গণে বামুটিয়াতে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ইনচার্জ জেলা সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের শ্রী সমীর রঞ্জন ঘোষ মহোদয়। এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান বামুটিয়া পঞ্চায়েত সমিতির শ্রী দীপক কুমার সিংহ মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণদন দাস মহোদয়, এডিএম ওয়েস্ট শ্রীমতী মেঘা জৈন মহোদয়া, উপস্থিত শ্রী সুভাষ দত্ত এসডিএম মোহনপুর এবং বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত, এবং এই অত্র এলাকার সমস্ত মা ও বোনেরা, এলাকাবাসীগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এখানে স্বাগত ভাষণে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আজকে সারাদিনই এখানে কর্মকাণ্ড রয়েছে, এবং আজকে মোহনপুর মহকুমা প্রশাসনের সাথে সাথে এখানে যারা অন্যান্য যুক্ত রয়েছেন 15 এনসিসি ব্যাটালিয়ন, তারাও এর সাথে যুক্ত রয়েছেন। এবং আমি মনে করি যে এই ধরনের কর্মসূচির আয়োজনের কারণে এই সমস্ত এলাকার জনগণের কাছে একটা যে সুযোগ, একটা অন্যতম প্রাপ্তি, সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। আমাদের সরকার সবসময় চাইছে যে সুস্থ এবং স্বচ্ছ যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগে মানুষ হন্যে হয়ে সমস্ত যে অফিসে ঘুরত এবং প্রপারলি তাদেরকে সেইভাবে নজর দেওয়া হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2022-এ 17ই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসনের কর্মযজ্ঞ আমরা শুরু করি। এতে করে আমাদের সারা ত্রিপুরাতে প্রায় 23 লক্ষ লোকের যে সুযোগ সুবিধা, এই ঘরে পৌঁছিয়ে দেওয়ার যে সুযোগ সুবিধা আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের মানুষের জন্য যে কর্মসূচি আমরা রেখেছি, মানুষের জন্য যে কাজগুলো আমরা করেছি, বিভিন্ন স্কিম, সেগুলো পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। 2022-এ হওয়ার পর প্রতি ঘরে সুশাসন আমরা 2023-এ আমরা আবার সেই প্রতি ঘরে সুশাসন 2 আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি। এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার, এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য। ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায়, কিন্তু আমরা ভোটের সময় যাই ঠিকই, কিন্তু তার পরবর্তী সময়ও মানুষের জন্য যে কারণে আমাদের জনপ্রতিনিধিদের
নির্বাচিত করেছে সেই দায়বদ্ধতা নিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমাদের সরকার আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি। এই দুই পর্যায়ে বিভিন্ন ব্লকে পুরসভা, নগর পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং মহকুমা স্তরে প্রায় 4,600-র উপরে শিবির অনুষ্ঠিত হয়েছিল। এবং প্রতি ঘরে সুশাসন শুধু আমাদের ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে আমাদের এই কার্যক্রমকে সবাই স্বাগত জানিয়েছে এবং ভূয়সী প্রশংসাও করেছেন। আমরা শুধু বিল্ডিং বানালাম, আমাদের এই সরকার বড় বড় বিল্ডিং বানানোই শুধু উন্নয়ন নয়, আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, স্বাস্থ্যের যে পরিষেবা সেটা দেওয়া এবং শিক্ষা এবং তাদের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে সব বিষয়ে যখন উন্নয়ন হয় তবেই আমি বলবো। এবং আমাদের সরকার সেই বিষয়ে সেইভাবেই আমরা কাজ করছি। আমরা জনজীবনের যে অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা নজর দিয়ে চিহ্নিত করে আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি। কোনো একটা শহর বা গ্রাম শুধু আমি উন্নয়ন করলাম তাতে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমরা চাই সমস্ত গ্রাম শহর সারা ত্রিপুরার অ্যাক্রস দ্য স্টেট আমরা যাতে তার উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত সংকল্প যে যাত্রা উনি শুরু করেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত উনি দেখতে চান। যেভাবে ভারত এখন সামনের দিকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে, রাজ্য স্তরে আমরা যেভাবে কাজ করছি, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের রাজ্য তো হবেই, সারা ভারতবর্ষ প্রতিটা রাজ্য যখন উন্নয়ন হবে সারা ভারতবর্ষ সেই বিকশিত ভারতের যে বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন সেটা অবশ্যই হবে। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে এখন যে পজিশনে আছে আপনারা সবাই জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন রিজন আমাদের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রীজি নাম দিয়েছেন তার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। পার ক্যাপিটা ইনকামে আমরা দ্বিতীয় স্থানে আছি। আবার স্টেট জিএসটির কথা যদি আমরা বলি সেই দিকেও আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমরা আছি। তো সব দিকে দিয়ে আমরা কিন্তু এখন ভালো একটা জায়গার মধ্যে আছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন কিছুদিন আগে আমরা দিল্লিতে নর্থ ইস্টার্ন জোনের যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল সেখানে দেশ বিদেশের বহু লোক এসছে যে ইনভেস্টমেন্ট করার জন্য নর্থ ইস্টার্ন রিজনে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন। আপনারা শুনে খুশি হবেন প্রায় 30,000 কোটি টাকার মৌ সেখানে হয়েছে সারা নর্থ ইস্টার্ন জোনে। আর শুধু একমাত্র ত্রিপুরাতে মৌ হয়েছে প্রায় 15,800 কোটি টাকা। এতে প্রমাণ হয় মানুষ ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা আমরা সেইভাবে মেনটেন করছি, যে কারণে 28টা রাজ্যের মধ্যে এখন ত্রিপুরা এমন এক সুন্দর জায়গায় আছে আইন শৃঙ্খলার দিক দিয়ে। মানুষ নিবেশ করবে সেখানে, শান্তি শৃঙ্খলা যদি না থাকে কোনো অবস্থায় আসবে না। সব দিক দিয়ে এখানে ডেভেলপমেন্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়েজ দিয়েছেন। তো এইগুলোর আমরা অ্যাডভান্টেজ এখন আমরা পাচ্ছি, যে কারণে সাধারণ মানুষ ইনভেস্টররা বাইরের থেকে এখন আসতে চাইছে। আমরা এখানে 7 বছরে আপনারা যদি দেখেন ত্রিপুরার এই 7 বছরে যে উন্নয়ন আর 35 বছর এবং 5 বছরের যে উন্নয়ন, যে যথাক্রমে যে বামফ্রন্টের সরকারের উন্নয়ন এবং জোট আমলের যে উন্নয়ন আমরা সবাই দেখেছি, এবং মাত্র 7 বছরে আমরা যে উন্নয়ন করছি সেটা কিন্তু মানুষ এখন দেখতে পাচ্ছে। এবং আমরা চাই যে মানুষের যে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, মৌলিক সমস্যাগুলো, সেগুলো যেন আমরা সমাধান করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি যে ফ্ল্যাগশিপ সেই প্রকল্পগুলো আপনারা সবাই জানেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, এরকম উল্লেখযোগ্য যে ওনার যে কর্মসূচি রয়েছে সেগুলো সারা ভারতবর্ষে যে একটা বিরাট যে
টার্গেট ছিল সেই টার্গেটগুলো কিন্তু প্রায় তার কাছাকাছি এবং কিছু জায়গায় প্রায় 100% তার স্যাচুরেশন পয়েন্ট হয়েছে। আমাদের ত্রিপুরা সরকারও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেখানে আমরাও একটা নতুন একটা প্রকল্প করেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ, এখানে A to Z মানুষ এই যে আয়ুষ্মান ত্রিপুরা বা আয়ুষ্মান ভারত সেই জায়গায় সমস্ত মানুষ তার কাভারেজ পেয়েছে। বন্ধুগণ, প্রাণী সম্পদ এবং মৎস্য এবং নগর পরিকাঠামো এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সেইগুলো আমরা বাস্তবায়ন করছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন গত 29শে মে 2025-এ রাজ্যে বিকশিত কৃষি সংকল্প আমরা সেই অভিযানের সূচনা আমরা করেছি। আমাদের টার্গেট ছিল 1,72,000 অধিক কৃষকদের কাছে পৌঁছে যাওয়া এবং সেইভাবে কিন্তু আমরা প্রায় এর থেকে বেশি হবে। আমার কাছে যা রিপোর্ট আমাদের মাননীয় কৃষিমন্ত্রী আমাকে বলেছেন যে এর থেকেও আমরা বেশি আমরা যাচ্ছি, হয়ে যাবে সেই জায়গায়। 864টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে আমাদের এই যে কৃষি সংকল্প অভিযান চলেছে এবং সেখানে তাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া সেইগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এখন কৃষিক্ষেত্রে কিন্তু আগের দিনের সেই লাঙ্গলের দিন আর নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নতুন যে আমাদের যে এআই অর্থাৎ কৃত্রিম যে বুদ্ধিমত্তা সেইগুলো কাজে লাগিয়ে এখন কৃষিতে আমাদের কাজ করতে হবে এবং সেই প্রযুক্তি চালিয়ে এখন নতুনভাবে কৃষি ক্ষেত্রে একটা নতুন একটা দিশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। আমরা 2016-তে আমরা যদি দেখি কৃষকদের আয় মাত্র কত ছিল, 6,580 টাকা। আর বর্তমানে আমরা বারবার বলছি যে আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কৃষকদের আয় দ্বিগুণ করা। সেই জায়গায় এখন আমাদের 13,590 টাকা কৃষকদের মাসিক আয় হয়েছে এবং সেই দিক দিয়ে আমি বলতে পারি আমাদের যে টার্গেট সেই টার্গেট কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি। আমাদের পঞ্চায়েত যে ব্যবস্থা সেখানে আপনারা সবাই জানেন যে 60টা আমরা যে ন্যাশনাল লেভেলে আমরা প্রাইজ পেয়েছি পঞ্চায়েতের রাজ ব্যবস্থায়। আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের গোমতী ডিস্ট্রিক্ট এবং ধলাই ডিস্ট্রিক্টে ভালোভাবে সেখানে আমাদের যে অ্যাসপিরেশনাল ব্লক আছে, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, সেখানেও আমাদের জাতীয় স্তরে আমরা কিন্তু প্রাইজ এখানে পেয়েছি এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের এখানে পঞ্চায়েতের রাজ কীভাবে আমরা কাজ করছি তা দেখার জন্য মহারাষ্ট্র এবং আসাম থেকে ওখান থেকে যারা যারা দেখবার জন্য আসছেন এবং তাদেরকে সেইভাবে আমরা দেখাচ্ছি সেখানে এবং তারাও প্রচুর তারা বিভিন্ন জায়গায় ওরা ঘুরেছে এবং আমাদের যেভাবে আমরা কাজ করছি তার প্রচুর প্রশংসা ওনারা করেছেন। আমাদের আপনারা আমার সরকার একটা পোর্টাল আপনারা নিশ্চয়ই জানেন, সেই পোর্টাল আমরা চালু করেছি এবং এই আমার পোর্টাল গতবার যখন মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয়েছিল সেই কনক্লেভে আমার সরকার আমাকে সেখানে প্রেজেন্টেশন দিতে হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বহুশী প্রশংসা করেছেন এই আমার সরকার যে আমরা যেভাবে কাজ করছি, যে বিভিন্ন জায়গায় যে গ্রাম স্তরে আমার সরকারের যে পোর্টাল সেখানে কোনো কাজ যদি সময়ে না হয় তার জন্য যে নির্দিষ্টভাবে কাজ যাতে সমাপ্ত করা যায় তার যে আমরা পদ্ধতি সেখানে আমি রাখেছি এবং সেটাও খুব সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে। আমাদের যে গ্রামীণ যে সাহিত্য সংস্থাগুলো আছে সেখানে ই অফিস শুরু হয়েছে, ইউপিআই এর মাধ্যমে লেনদেনের শুরু হয়েছে। আমাদের একমাত্র রাজ্য যেখানে ই অফিস আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট, ডিস্ট্রিক্ট, এসডিএম অফিস থেকে আরম্ভ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত এখন পেপারবিহীন যে ই অফিস সেটা এখন চালু হয়েছে। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য সেটা হচ্ছে ত্রিপুরা, সেটা আমরা শুরু করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে আমাদের সিএম হেল্পলাইন একটা আমরা চালু করেছি 1905। সেখানে প্রচুর যে মানুষের যে সমস্যা, মানুষের যে সাজেশন সেগুলো নিয়মিত আসছে এবং আমরা সেগুলোও মনিটর করি যে কতক্ষণের মধ্যে
এই 1905 যে মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন, সেখানে যাওয়ার পরে কত তাড়াতাড়ি তার রেসপন্স করা যায় তার জন্য আমরা মনিটরিং করছি। মুখ্যমন্ত্রীর সমাবেশ একটু বহুদিন ধরে আজকে আমরা এই কর্মসূচি আমরা পালন করছি। সারা ত্রিপুরার থেকে মানুষ প্রতি সপ্তাহে আমার কাছে আসেন, বিভিন্ন স্বাস্থ্য সমস্যাই হোক, বিভিন্ন যে সমস্যা, গার্হস্থ্য সমস্যা হোক, বিভিন্ন সমস্যা নিয়ে আসছে। অর্থাৎ আমরা চেষ্টা করছি যে মানুষ যেন আমাদের কাছে আসতে পারে। অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুবাদে অনেক সময় দেখা করতে পারছেন না, কিন্তু এই আমার সরকার পোর্টাল এবং 1905 এবং আমাদের মুখ্যমন্ত্রীর সমাবেশ সেটা যখন আমরা করলাম, তাতে করে মানুষ কিন্তু অনেক সুবিধা পাচ্ছে, তার সমস্যাগুলো আমাদের কাছে রাখতে পারছেন এবং সময়ে এর সাথে পাল্লা দিয়ে আমরা সেই কাজগুলো মানে তাদের যাতে কাজটা করা যায় সেই সুবিধা আমরা করছি। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের যে আনুষ্ঠানিক ঘোষণা আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গত 8ই মার্চ 2022 সেটার শুরু করেছিল এবং সেটার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে চা বাগান শ্রমিক যারা আছেন তাদের যাতে উন্নয়ন হয় এবং সেই জন্যই আমাদের গত 8ই মার্চ 2022 মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেটার এই প্রকল্পটি উনি ঘোষণা করেছিলেন। এখানে দেখা গেছে আমাদের এখানে মহিলারা যারা চা বাগানের সাথে যুক্ত, মহিলারা প্রায় 75%। এবং আমরা জানি চা শিল্পের এখানে চেয়ারম্যান এখানে আছেন চা শিল্পের, উনি জানেন যে আমরা কিভাবে চেষ্টা করছি। রুগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল চা শিল্পগুলো সারা ত্রিপুরাতে। আমাদের সরকার 2018 আগে এমন একটা অবস্থা ছিল। আমরা বললাম যে না, এই চা শিল্পগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। এখনো আমরা যে ভাবছি যে আরো যেসব জায়গায় পৌঁছানো দরকার এখনো বাকি আছে, সেইখানে আমাদের পৌঁছানো দরকার। কিন্তু তার আগে যদি আমাদের চা শ্রমিকদের যদি আমরা তাদের, কারণ আমাদের চা শ্রমিকরা হচ্ছে আমাদের এই চা যে ক্ষেত্র সেই শিল্পের সাথে তারাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। তো মেরুদণ্ড যদি শক্তিহীন হয় তাহলে কি করে চা শিল্প উন্নয়ন হবে? তো এখানে আমরা চা শিল্পের জন্য আমরা আমাদের গভর্নমেন্ট এবং কর্পোরেশন সবাই মিলে আমরা চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, চা শ্রমিকদের আগে আমরা দেখতাম ইভেন অনেকে যারা বাইরের থেকে এসছেন তাদেরকে কিন্তু নজরআন্দাজ করে রাখা হতো, না স্বাস্থ্য ক্ষেত্রে, না এডুকেশনে, না তাদের সুযোগ সুবিধা পাট্টা দেওয়ার যে ব্যবস্থা কিছুই ছিল না। আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা সেই ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পের যে মেইন উদ্দেশ্য সেইগুলো কিন্তু আমরা শুরু করেছি। মেইন যে উদ্দেশ্য সেইগুলো হচ্ছে যে আর্থসামাজিক উন্নয়ন, আমাদের চা শ্রমিক যে ভাই বোনরা আছেন এবং তাদের স্বাস্থ্য এবং শিক্ষার যে পরিকাঠামো তার উন্নয়ন করা এবং তাদের আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন করা। যারা ভূমিহীন পরিবারগুলো আছে চা শ্রমিকরা, তাদেরকে ব্যক্তিগত মাল আজকে এখানে আমরা পাট্টা বিতরণ করব, এর আগেও আমরা করেছি, সারা ত্রিপুরাতে আমরা করছি। এবং যেগুলো পরিত্যক্ত যে চা বাগানগুলো আছে সেগুলোকে সমবায় ভিত্তিকে যাতে লিজের মাধ্যমে শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয় সেই ব্যবস্থা আমরা এই সরকার সেই কর্মসূচি আমরা নিয়েছি। আবাসন থেকে আরম্ভ করে স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানীয় জল, বিদ্যুৎ এবং সকল ঋতুর উপযোগী যে রাস্তাঘাট তাকে সুবিধা দেওয়া এবং প্রতিটি পরিবারের জন্য যে প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড তার ব্যবস্থা করা এবং চা শ্রমিক পরিবারের যারা সন্তানেরা আছেন তাদের শিক্ষার স্তরেই হোক, প্রাথমিক হোক, উচ্চশিক্ষায় হোক, সব দিক দিয়ে আমার কাছে যা রিপোর্ট আছে আমাদের এই চা শ্রমিকদের অনেকে এবং বেশ ভালো একটা স্থানে শিক্ষা দীক্ষা এখন উন্নতি লাভ করছে। ওরা নানাবিধ সহায়তা প্রদান করা ছাত্রছাত্রীদের এবং মহিলা শ্রমিক যারা আছেন তাদেরকে যে প্রসূতিকালীন যে সহায়তা এবং শিশুদের জন্য যে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া। আমরা মোহনপুর মহকুমার অধীন এখন পর্যন্ত এই প্রকল্পে মোট 241টি চা শ্রমিক পরিবারকে এখন পর্যন্ত পাট্টা দেওয়া হয়েছে এবং এর মধ্যে 92টি মোহনপুরে, 35টি দুর্গাবাড়িতে এবং কলাছড়াতে প্রায় 114টির মতো পাট্টা প্রদান করা হয়েছে।
আজকের এই কর্মসূচিতে তুফানিয়া ডুঙ্গা চা বাগানে প্রায় 82 জনকে পাট্টা দেওয়া হবে। আমার কাছে যা খবর আছে হয়তোবা আরও বেশিও হতে পারে। তো সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে। আমি অত্যন্ত খুশি যে এই কর্মসূচির মাধ্যমে আজকে যারা এখানে রক্তদান করতে এসছেন স্বতঃপ্রণোদিত হয়ে, এখানে চা বাগান শ্রমিক, এনসিসি ক্যাডেট এবং এডিএম অফিসের যারা কার্যকর্তারা আছেন, অফিসের কর্মচারীগণ এবং এখানে স্থানীয় যারা যুবক যুবতীরা আছেন, প্রায় 60 থেকে 70 জনের মতো আমার কাছে যা খবর আছে তারা রক্তদান এখানে আজকে দেবেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে রক্তের কোনো বিকল্প হয় না, রক্তের কোনো বিকল্প নয় এবং রক্তের যে শূন্যতা সেটা রক্তের মাধ্যমেই কিন্তু আমাদের পূরণ করতে হবে। বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, কলেজ ছাত্রীরা, আমি ওনাদেরকে বলবো যে আপনারাও এই রক্ত যাতে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে ত্রিপুরাতে, প্রায় 14টার মতো ব্লাড ব্যাঙ্ক আছে ত্রিপুরাতে, 12টা আমাদের সরকারিভাবে এবং 2টো বেসরকারিভাবে। তো সেখানে যাতে ব্লাডের কোনো ঘাটতি না হয় সেই দিকে আপনারা এখনও যারা মনে করছে যে রক্ত দিলে নিজের শরীর খারাপ হয়, আমি ওনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি রক্ত দিলে বরং ভালো হয়। এবং যারা যুবক যুবতীরা আছেন 18 বছরের উপরে, 60 বছর থেকে 65 বছর যারা নিয়মিত রক্তদান করেন, তারা ইচ্ছে করলে রক্ত দিতে পারেন। এবং এই রক্ত দেওয়ার মধ্যে একটা কিন্তু আধ্যাত্মিক যে ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু চলে আসে। কাজে আজকে এখানে যারা রক্ত দিতে এসছে আমি ওনাদেরকে প্রশংসা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের দেখে অন্যরাও কিন্তু রক্তদানে তারা উৎসাহিত হবেন। এবং আপনারা জানেন যে যখন ডাক্তারবাবুরা যখন রক্তের সমস্যা হয়, কেউ দুর্ঘটনার কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ হয়, কেউ থ্যালাসেমিয়া রোগেরই হোক, কারোর ক্যান্সারের রোগেরই হোক, প্রসূতিকালীন অবস্থার মধ্যে যখন ব্লাডের সমস্যা হয়, তখন ব্লাড ব্যাংকে যদি রক্ত না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হয়। আমরা জানি 4টা গ্রুপের আমাদের রক্ত আছে, কিন্তু যদি নেগেটিভ ব্লাড আমরা নিই সেখানে কিন্তু 8 গ্রুপের ব্লাড আমাদের দরকার। আমাদের পপুলেশন অনুযায়ী প্রায় 15% নেগেটিভ ব্লাড থাকে। কাজে নেগেটিভ ব্লাডের সংখ্যা কম, কিন্তু আমি জানি এখানে বহু জায়গায় আমি রক্তদান যখন হয় আমি যাই সব জায়গায়, সেখানে 10 জনই হোক, 15 জনই হোক, 100 জনই হোক, সব জায়গায় আমি প্রথমেই জিজ্ঞেস করি আপনার ব্লাড গ্রুপ কি। যখন নেগেটিভ ব্লাডের কথা বলে তখন আমি অত্যন্ত খুশি হই যে এই ব্লাড আমাদের জন্য অত্যন্ত প্রেসিয়াস। তো ব্লাড ডোনেশনের মাধ্যমে যখন ব্লাড ব্যাংকে থাকবে, তখন ডাক্তারবাবুরা যখন অপারেশনে নামবে, যদি 2 ইউনিট ব্লাড ওরা হাতে না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হয়। তো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে সমতা রাখতে হবে। আবার একবারে যদি আমি মনে করি যে 1000 ইউনিট ব্লাড আজকে আমি ব্লাড ব্যাংকে আমি রেখে দেবো, সেটা কিন্তু রাখা যাবে না। কারণ ব্লাড রাখারও তার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে যদি রক্ত ব্যবহার না হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদের যে রক্ত সঞ্চালন যে পর্ষদ আছে তারা সেটা মনিটর করে কোন জায়গায় কত রক্ত আছে এবং সেইভাবে কিন্তু একটা ব্যালেন্সের মাধ্যমে রক্ত আমাদের দান করতে হয়। এবং এই যে মহত্তম সেবা আমি মনে করি যেটা অত্যন্ত আজকের এই অনুষ্ঠানে সেটাও আপনারা রেখেছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দেব। আজকে এই নেশামুক্ত অভিযান এখানে রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি বারবার বলছেন যে যারা নেশার সাথে যুক্ত, জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না, সেটা কিন্তু উনি বারবার বলছেন এবং আমাদের সরকারও সেইভাবে আমরা কাজ করছি। আমরা গত 1 বছরে আপনারা যদি দেখেন 3 বছরে প্রতি বছরেই কিন্তু আমরা বেশি পরিমাণ যারা ড্রাগের সাথে যুক্ত আছে, যারা ড্রাগের ব্যবসায় যুক্ত আছে, তাদেরকে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা ওনাদেরকে মানে আইনের বেড়াজালে আমরা নিয়ে এসেছি। এবং যে নেশা সামগ্রী যেটা বাজেয়াপ্ত হয়েছে সেটাকে ডিস্ট্রাকশনের মাত্রাও কিন্তু প্রতি বছর অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করি যে এই ধরনের 15 ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে যে এই নেশামুক্ত এলাকা গড়ে তোলার যে কার্যক্রম ওনারা নিয়েছেন, আমি বলবো যে শুধু এনসিসির যারা আছে ক্যাডেট তারা না, সমস্ত ঘরে বাইরে সবাই মিলে, যেহেতু আমরা এটা যুদ্ধ ঘোষণা করেছি রাজ্য সরকার, সবাই মিলে আপনারা চেষ্টা করুন।
কারা নেশার সাথে যুক্ত। যারা নেশায় মানে আসক্ত হয়েছেন তারা কিন্তু ভিন্ডিকটিভ, তারা হচ্ছে ভিকটিম। কাজে তাদেরকে তাদের এগেনস্টে আমরা কিচ্ছু না, তাদের জন্য তো আমরা ব্যবস্থা করছি যে তাদেরকে বুঝানো, তাদের অ্যাওয়ারনেস করা, তাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের গত যে আমাদের বিধানসভার মধ্যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে আমরা বলেছি সমস্ত 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা নেশামুক্ত কেন্দ্র আমরা করছি এবং 20 কোটি টাকা করে সেখানে আমরা দিচ্ছি। শুধু তাই নয়, আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের প্রায় 192 কোটি টাকার মতো আমাদের দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জে একটা অত্যাধুনিক যে নেশামুক্ত কেন্দ্র সেখানে গর্বে, সেখানে ফাউন্ডেশন লেও আমরা করছি। তো সেটা তো একটা দিক, আমরা তো চেষ্টা করছি। এখানে এখন পর্যন্ত প্রায় 2024 সালে যে আমাদের বাজেয়াপ্ত করার যে পরিমাণ, এই মাদক দ্রব্য প্রায় 106% হয়েছে এবং মাদক ধ্বংসের পরিমাণ যদি আমরা বলি প্রায় 132% বেড়েছে এবং আমাদের রাজ্য পুলিশ সেইভাবেও কাজ করছে। কিন্তু আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা এর মধ্যে প্রায় 198 কোটি টাকা বিশ্রামগঞ্জে নেশামুক্তি যে কেন্দ্র সেটা গড়ে যাতে তোলা হয় তার জন্য শুরু হয়ে গেছে সেখানে। এখানে আজকে আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে শুরু হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তোবা গত বছর আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছিল। 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষরোপণ সারা ত্রিপুরাতে একসাথে হয়েছে এবং সেটা আমি গর্বের সাথে, আমি যখন দিল্লিতে আমি গিয়েছিলাম এই বিষয়টা আমি বলেছি এবং আপনারাও এখানে আজকে এই তুফানিয়া লুঙ্গা জেবি স্কুল সংলগ্ন এলাকায় এবং 15 এনসিসি যে ব্যাটালিয়ান আছে তাদের উদ্যোগে যে সচেতনতা এবং পরিবেশ মণ্ডলকে মানে নির্মল করার জন্যে প্রায় 250 থেকে 300 চারা আপনারা এখানে রোপণ করবেন। আমাদের গাছ হচ্ছে আমাদের পুরো পৃথিবীর একটা মানে বলবো যে ফুসফুস। আমাদের কোভিডের সময় আমরা কিন্তু টের পেয়েছি যে ফুসফুসের লাংসের কি অবস্থা। যখন করোনাতে আমরা আক্রান্ত হয়েছি আমরা কিন্তু আমরা কিন্তু বুঝতাম না যে এই যে অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড দেওয়া, কাজে গাছপালাকে যদি আমরা বেশি পরিমাণে না থাকে এবং আমাদের প্রকৃতি আমাদের শিখিয়েছে যে একজন আরেকজনের হাত ধরে আমাদের চলতে হবে। আজকে গাছ আছে, জীবজন্তু প্রাণী জগতের থেকে ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা ওনাদের থেকে অক্সিজেন গ্রহণ করি। তো বেশি পরিমাণে যদি গাছপালা যদি হয় তাহলে আমাদের জন্য সেটা সুবিধা হবে এবং সেটা আমাদের প্রকৃতির যে ভারসাম্যতা সেটাও নজর রাখার জন্য আমাদের দরকার এবং সেটা আপনারা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি COP26 সম্মেলনে ঘোষণা করেছেন যে 2070-এ ভারত কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে গড়ে তোলা হবে এবং এইভাবে যদি আমরা সবাই মিলে, আমরা প্রধানমন্ত্রীজি একটা নারা দিয়েছেন যে সবাই মিলে যে যার যার মার নামে যে একটা করে গাছ লাগানো, সেটা সত্যি আমরা ত্রিপুরাতে আমরা সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আমরা স্বাস্থ্য শিবিরের এখানে আয়োজন করা হয়েছে, বিনামূল্যে এখানে ওষুধ দেওয়া হবে এবং স্বাস্থ্যের যদি প্রশ্ন আপনারা করেন, গতকালও আমার কাছে আমি ওখানকার যে এইমসের যিনি ডাইরেক্টর ছিলেন ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনাকে বলেছিলাম আপনারা আসুন এখানে ত্রিপুরাতে, আমাদের এখানে সব আছে কিন্তু প্রপারলি সেটাকে যাতে ডিসিপ্লিন করা যায়। তো উনি 3-4 জনের টিম নিয়ে গতকাল এসছেন, গতকাল আমার সাথে কথা বলেছেন এবং গতকাল জিবি হসপিটালে ওনারা গিয়েছেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং আগামীকাল পর্যন্ত ওনারা থাকবেন। আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটা করছি সেটা প্রপারলি যেন হয়, এইমসের মধ্যে যেভাবে করছে এখানে যেন হয় সেইভাবে আমরা কাজ করছি। আজকে আমাদের এখানে সুপার স্পেশালিটি শুরু হয়েছে, আমাদের এখানে যে 400-র মতো MBBS-এর যে সিট আসন সংখ্যা এখানে হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, এখানে BSc নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে। সব দিক দিয়ে আমরা কিন্তু এখন স্বয়ংসম্বর বলা যায়, আমরা অনেক কাজ করছি স্বাস্থ্য ব্যবস্থার দিকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন অলরেডি আমরা এবারের যে বাজেটে আমরা বলেছি 100 সিটের একটা টারশারি সেন্টার মানে আই হসপিটাল আমরা করব।
আইএলএস উঠার আগে বাঁ দিকের যে জায়গাটা আছে সেখানে আমরা একদম অত্যাধুনিক একটা আই হসপিটাল আমরা এখানে করব। এর জন্য প্রায় অলরেডি 5 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা চাইছি যে ত্রিপুরার মানুষ বাড়িঘর বিক্রি না করে যেন বাইরে না যায়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। এখানে আজকের যে কৃষি সামগ্রী ও যন্ত্রপাতি এখানে দেওয়া হবে। আমি অত্যন্ত কৃষির ক্ষেত্রেও মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে 19তম কিস্তি এখন পর্যন্ত দিয়েছে, তার মধ্যে 6,000 টাকা করে যেটা উনি দেন, সেখানে ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 843 কোটি টাকার উপরে এখন পর্যন্ত এই কিষাণ সম্মান নিধিতে ত্রিপুরাতে এই কৃষকদের দিয়েছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখন পর্যন্ত প্রায় 14 লক্ষর উপরে যারা কৃষকরা আছেন, সেই যোজনায় এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকার উপরে, একটু আগে এই বিষয়ে বলা হয়েছে যে তাৎক্ষণিক যে 1 কোটি টাকার উপরে আমরা এখানে কিছুদিন আগে আপনাদের এলাকায় যে সমস্যা হয়েছিল সেটা আমরা দিতে পেরেছি, এবং সেই জায়গায় আমরা 10 কোটি টাকার উপরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আমরা এখন পর্যন্ত ক্ষতিপূরণ আমরা দিতে পেরেছি। কিষাণ ক্রেডিট কার্ডের কথা যদি বলেন, আমরা যারা কৃষকরা আছেন প্রায় 4 লক্ষ উপরে, তাদেরকে 2,272 কোটি টাকার উপরে এখন পর্যন্ত কিষাণ ক্রেডিট কার্ড আমরা বিতরণ করেছি। আমরা 2018 সালে এই সরকার আসার পর, যেটা আগে কখনোই করেনি, আমরা বলেছি ন্যূনতম সহায়ক মূল্যে আমরা ধান ক্রয় করব। আমরা ধান ক্রয়ে যে ন্যূনতম যে এমএসপি আমরা নিয়েছি সেটা প্রায় 23 টাকা করে প্রতি কেজি আমরা রেখেছি। এখন পর্যন্ত প্রায় 2,25,000-এর উপরে আমরা মেট্রিক টন 1,17,000-এর উপরে কৃষকদের কাছ থেকে আমরা ক্রয় করেছি। তাতে করে আমাদের সরকারের 446 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে আমরা দিতে পেরেছি। আমাদের সরকার স্বচ্ছতার সাথে চলে। আগে মাঝখানে মিডল ম্যানের ছিল, আমরা সেই মিডল ম্যান থেকে দূরে কিষাণ ক্রেডিট যে কার্ড থেকে শুরু করে সব জায়গার মধ্যে আমরা স্বচ্ছতার সাথে আমরা দিচ্ছি। সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, এখন পর্যন্ত যে 12টা যে উপাদান আছে তার উপর ভিত্তি করে মাটির যে স্বাস্থ্য নির্ণয় হয়, তাতে করে প্রায় 2,06,000-এর উপরে হেলথ কার্ড এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এফপিও গঠন হয়েছে, প্রতিটা ব্লকে আমাদের এফপিও গঠন করা হয়েছে। 58টা ব্লক আছে, সেখানে আমরা এফপিও গঠন করা হয়েছে। তাতে করে প্রায় 10,000-এর উপরে কৃষক যারা আছেন তাদের যুক্ত আছেন। আমাদের এখন পর্যন্ত যে যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি আমাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত প্রায় 42,600 উপরে যন্ত্রপাতি দেওয়া হয়েছে, এবং তার যে অ্যামাউন্ট 204 কোটি 52 লক্ষ টাকার পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয়েছে বন্ধুগণ। তো এইভাবে আমরা প্রচুর কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি এখন যেভাবে আমাদের যে 11 বছরে উনি যেসব সাফল্যের সাথে যে কাজগুলো করেছেন, আমাদের অপারেশন সিন্দুর থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যক্ষেত্রেই বলুন, সব দিক দিয়ে, নিরাপত্তাই বলুন, স্বাস্থ্যক্ষেত্রেই বলুন, সব দিকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের এমন এক গার্জিয়ান আমাদের সাথে, আমরা উই আর ইন সেফ হ্যান্ড। আমরা ভারতকে যে বিকশিত ভারত সংকল্প উনি আমাদের বলেছেন, সেটা নিশ্চয়ই 2047 হবে। এখানে উপস্থিত সবাইকে আমি আবার এই ধরনের একটা কার্যক্রম রাখার জন্য, একদম বিভিন্ন বিষয়ে আপনারা এখানে কার্যক্রম রেখেছেন, সবাইকে এর জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।